আজকে যেটা নিয়ে শুরু করব সেটা হলো গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম থেকে আমাদের মোট যে প্রশ্ন আসবে 8 নম্বর। কত নম্বর? টোটাল 8 নম্বর প্রশ্ন আসবে। তার মধ্যে এমসিকিউ থাকবে একটা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটো, 1 নম্বর করে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং একটা লার্জ প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে। 3 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে দুটো। এখানে এই যে এসে টাইপ প্রশ্ন আর রিলে টাইপ প্রশ্নের মধ্যে সাধারণত এসে টাইপ প্রশ্ন প্রতি বছর দেখা গেছে যে অঙ্ক থাকে। এই অঙ্ক যেগুলো থাকে সেইগুলো সাধারণত P1 V1 by T1, P1 V1 equal to P2 V2, V1 T1 by T1 equal to V2 by T2, PV equal to nRT আর PV equal to W by M RT। এই সংক্রান্ত অঙ্ক সাধারণত থাকে। তা পরীক্ষায় এইবারে আগের বারে 2025-এ PV equal to nRT এবং P1 V1 equal to P2 V2 এর উপরে অঙ্ক এসে গেছে। এইবারে এই PV equal to W by M RT এর উপরে একটা অঙ্ক আসতে পারে, অতএব তোমাদের ভালোভাবে করে নিতে হবে। বলে রাখি, এই যে P1 V1 by T1, P2 by V2 by T2 পাঠ্য বইয়ে এই টাইপের যে কোনো একটা অঙ্ক প্রতিটার একটা করে অঙ্ক করে যাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে, পরীক্ষায় গিয়ে করে উঠতে পারবে। নয় 2 নম্বরে একটা অঙ্ক থাকবে, নয় 3 নম্বরে একটা অঙ্ক থাকবে। 2 দেয়া থাকে, কোনো কোনো সময় 3 দেয়া থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্কের উপরে একটা অঙ্ক থাকতে পারে, যেমন 0 ডিগ্রি সি এবং 0 কে এর মধ্যে কোনটি বড়, 27 ডিগ্রি সি কেলভিন স্কেলে এর মান কত, এই টাইপের অঙ্ক থাকতে পারে। তার কারণটা বলে দিই, তার কারণটা বিগত 2025-এও আসেনি, 2024-এও আসেনি, 2023-এর দিকে এসেছিল, ঠিক আছে। সেই কারণেই এটা দেয়া হয়েছে। যাই হোক, এইবারে যেটা করব, আমরা কিছু প্রশ্ন দিয়েছি। প্রতি বছরের প্রশ্নে দেখা গেছে যে একটা করে গ্রাফ আসে, যেটা 2025-এ আসেনি কিন্তু 2024-এ এসছে, P ভার্সেস 1/V। 2024-এর পর 2023-এ আসেনি, আবার 2022-এ এসছে বয়েলের লেখচিত্র, মানে PV ভার্সেস P বা P ভার্সেস 1/V বা P ভার্সেস V, তিনটের মধ্যে যে কোনো একটা করলেই হবে। আবার V ভার্সেস T এর লেখচিত্র এসছে 2020-তে। এইভাবে প্রত্যেক বছরই একটা না একটা লেখচিত্র আসছে। তা আমার এই 4টে লেখচিত্র নয় প্রকৃতি দেবে, নয় ছবি এঁকে বলে দেবে এটা কোন লেখচিত্র, এটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে। তাহলে আমার লেখচিত্র থেকে একটা আসবেই আসবে। এই P1 V1 by T1, P2 V2 by T2 দিয়ে একটা অঙ্ক আসবে, আর PV equal to nRT দিয়ে একটা অঙ্ক আসতে পারে, আর নয়তো PV equal to W by M RT দিয়ে একটা অঙ্ক আসতে পারে। এই দুটো করলে আমার মোটামুটি 3 নম্বর কমন পাবো। আচ্ছা, এই 13 আর 14-এর মধ্যে একটা আসার চান্স আছে, আসবেই বলা যাচ্ছে না, ঠিক আছে। গেল। এবার আগের বছরে অ্যাভোগাড্রো সূত্র এসে গেছে, ঠিক আছে। আগের বছরে অ্যাভোগাড্রো সূত্র যেহেতু এসে গেছে, তাই জন্য এবছরে অ্যাভোগাড্রো সূত্র আসবে না। তার পরিবর্তে তুমি পড়তে পারো কি, গ্যাসের গতিতত্ত্বের মূল অঙ্গীকার গুলো পড়তে পারো, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পড়তে পারো, তার ব্যাখ্যা, বয়েলের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা পড়তে পারো, পিভি ইকুয়াল টু এনআরটি মানে গ্যাসের অবস্থার সমীকরণ, কিংবা বয়েল চার্লসের সূত্রের সমন্বয় রূপ, কিংবা পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করো, এটা পড়তে পারো। আচ্ছা, এই যে চার্লসের সূত্র থেকে ভি ভার্সেস টি প্রমাণ, এটা করতে পারো। এরপরে গ্যাসের অণুর গতিশীলতার সাপেক্ষে দুটো যুক্তি, যেমন ব্যাপন আর চাপ যেটা আছে, বা ব্যাপন আর ব্রাউনীয় গতি, এই দুটোর উদাহরণ দিয়ে এটা করতে পারো। আর কি করতে পারো, যেটা আনকমন টাইপের প্রশ্ন কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, বাস্তব গ্যাস কি, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এইটা 2 বছর এসছে বিগত 8 বছরে। আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, ঠিক আছে, করে না,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে, এটাও করে নিতে পারো। তা এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর এবারে উত্তরগুলোকে নিয়ে আমি যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে কি আসতে পারে একটু দেখে নিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। করছি। প্রথম যেটা আছে পি ভার্সেস 1/v, ভি ভার্সেস টি, পি ভার্সেস পি এবং পি ভার্সেস ভি, এই লেখচিত্রের প্রকৃতি কিরূপ হতে পারে। তাহলে লেখচিত্রের প্রকৃতি কিরূপ হতে পারে, তার জন্য প্রথম যেটা আছে পি ভার্সেস 1/ভি, এই লেখচিত্রের প্রকৃতি সাধারণত হবে মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী কি হবে? সরলরেখা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভি ভার্সেস টি, এই লেখচিত্রটা হতে পারে একই মূলবিন্দুগামী সরলরেখা, মানে এই রকম। কিরকম হবে? এই রকম। পি ভার্সেস পি, এই লেখচিত্রটা হবে এই রকম, এই অক্ষ বরাবর পি অক্ষের সমান্তরাল। কি হবে? পি অক্ষের সমান্তরাল। ঠিক আছে। আর পি ভার্সেস ভি এর লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এটাও মূলবিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে কি যেন বললাম? পি অক্ষের সমান্তরাল সরলরেখা। আর এটা হবে সমপরাবৃত্ত। ঠিক আছে, গেল। এরপরটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ। পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ আমরা বয়লের সূত্র থেকে কি পেয়েছি? ভি ভ্যারিজিয়াস 1/পি, যখন কি যেন স্থির, এম আর পি স্থির। একটা পেয়েছি ভি ভ্যারিজিয়াস টি, যখন আমরা বলতে পারি এম আর পি স্থির। ঠিক আছে। আর একটা পেয়েছি ভি ভ্যারিজিয়াস এন। তাহলে এই তিনটেকে নিয়ে আমরা বলতে পারি ভি ভ্যারিজিয়াস এন। এনটা না লিখলেও চলবে। যদি পিভি ইকুয়াল টু এনআরটি দেয় তাহলে আমি এটা লিখবো, যদি পিভি ইকুয়াল টু আরটি দেয় তাহলে আমি ওটা লিখবো। এটা যেহেতু ভি ভ্যারিজিয়াস এন দিয়েছে তাই আমি লিখছি পিভি এন টি বাই পি। তাহলে আমি পিভি ভ্যারিজিয়াস এন টি লিখতে পারি। তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমরা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কি বোঝো? সার্বজনীন, কেন তো অনেক বছর প্রশ্নটা আসেনি। গ্যাস ধ্রুবক কি, এর মান কত? অবশ্যই এই প্রশ্নটা করতে আসতে পারে। পরেরটা হচ্ছে চাপের এসআই একক। চাপের এসআই একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। ঘনত্ব, উষ্ণতা এবং চাপের মধ্যে সম্পর্ক কি? ঘনত্ব, উষ্ণতা, ঘনত্বের সঙ্গে চাপের এবং উষ্ণতার সঙ্গে চাপের এর মধ্যে সম্পর্ক কি? না, ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক হচ্ছে পি ভ্যারিজিয়াস রো। ঠিক আছে। ঠিক একইভাবে উষ্ণতার সঙ্গে এর সম্পর্ক হবে ভি ভ্যারিজিয়াস টি। পি ভ্যারিজিয়াস টি একটা হবে, আর একটা হবে কি? পি ভ্যারিজিয়াস রো। ঠিক আছে। বয়লের সূত্র তার ব্যাখ্যা। বয়লের সূত্র স্থির নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। চার্লসের সূত্র তার ব্যাখ্যা। এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা করে নিতে পারবে। বাস্তব গ্যাস কি? যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে বলা হচ্ছে কি? বাস্তব গ্যাস। আচ্ছা, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? না, বাস্তব গ্যাস উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতা। ঠিক বললাম? বাস্তব গ্যাস উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় কি হচ্ছে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তাহলে আচরণ করে কত? উচ্চ উষ্ণতায় আচরণ করবে এবং নিম্ন চাপে। ঠিক আছে। আরেকবার বলছি, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? না, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা। কি এটা লিখে দিই? নিম্ন চাপ কি বললাম আমার ঠিক মনে নেই। নিম্ন চাপ, উচ্চ উষ্ণতায়। ভি ভার্সেস টি, এটা চার্লসের সূত্র থেকে প্রমাণ করতে হবে। গ্যাসের এবারে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে গ্যাসের অণুর গতিজাতের মূল অঙ্গীকার। গ্যাসের গতিজাতের মূল অঙ্গীকারটা বলতে গেলে সবার প্রথম যেটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন কি? না, গ্যাস অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় কি করে ধরে নেয়? নগণ্য ধরে নেয়। কি ধরে নেয়? নগণ্য। ঠিক আছে। গ্যাস অণুগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। ঠিক আছে। তাই জন্য ওর মোট স্থিতিশক্তি কত? শূন্য। গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল এবং এই গতিশীল হওয়ার ফলে এরা পরস্পরের মধ্যে কি করছে? ধাক্কা খাচ্ছে। এই ধাক্কাগুলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। কি সংঘর্ষ? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে গতিশক্তি এবং ভরবেগ উভয় কি হচ্ছে? এখানে সংরক্ষিত হচ্ছে। এই যে পাত্রের দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে মানে কি? পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলে একটা বল প্রয়োগ করছে, তার মানে একটা চাপ প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে। যা পরম উষ্ণতার সমানুপাতিক। যা পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে। এই কটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মূল অঙ্গীকার। পরের যে প্রশ্নটা আছে, গ্যাসের
অণুগুলোর গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি। প্রথম, গ্যাস অণু হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে গ্যাস অণু গতিশীল। কিভাবে বোঝা যায়? যদি একটা জায়গায় কোনো জায়গায় আমি ধূপ ধরিয়ে দিই, সেই ধূপের গন্ধ কি হচ্ছে দূরে অন্য জায়গায় নিজে থেকেই আপনা আপনি চলে যায়। কিভাবে যাচ্ছে? না ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস অণু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে গ্যাস অণু কি গতিশীল। ঠিক একইভাবে গ্যাস অণুগুলো পাতের দেয়ালে গিয়ে কি করছে? ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে কি হচ্ছে? চাপ প্রদান করছে। তাহলে এই চাপটা উৎপন্ন হয়েছে কোথায় থেকে? গ্যাসে অণু গতিশীল বলেই উৎপন্ন হয়েছে। তাই জন্য এই দুটো হলো গ্যাসের অণুগুলোর গতিশীলতার সাপেক্ষে দুটো যুক্তি। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি? চার্লস ও বয়েলের সূত্রে প্রথমটা ধ্রুবক রাশি কি বলেছিলাম? ভর আর কি? উষ্ণতা। আর চার্লসের সূত্রে হচ্ছে কি? ভর আর চাপ। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে চার্লস এবং বয়েলের সূত্র দুটোতেই উভয়তে কোন রাশিটা দুটোতেই ধ্রুবক? খেয়াল করে দেখবো, ভর। ভর এই প্রশ্নটাও দিতে পারে যে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রে কমন মানে সাধারণ ধ্রুবক রাশি কোনটি? সাধারণ ধ্রুবক রাশি বলে তখন বলবে কি যে গ্যাসের পরিমাণ বা ভর। ঠিক আছে, কিন্তু যদি বলে যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি তখন বলতে হবে ভর ও চাপ। আর বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি? ভর ও উষ্ণতা। যাই হোক, আদর্শ গ্যাস কি? যে সমস্ত গ্যাস বিবিকল সমীকরণ মেনে চলে তাদের বলা হচ্ছে আদর্শ গ্যাস। এখন বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে কিভাবে দেওয়া যেতে পারে? খেয়াল করে দেখো, গ্যাস অণুগুলো বাস্তব গ্যাসের মতো আচরণ করে না কেন? বাস্তব গ্যাসের মতো আচরণ করবে কখন? না যখন ওদের কি হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, নিম্নচাপ আর কি হচ্ছে উচ্চ উষ্ণতায় এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, তাহলে আচরণ করে না কেন? তার কারণ সবার প্রথম যেটা হচ্ছে যে অণুর নিজস্ব আয়তন। আমরা ধরে নিচ্ছি যে পাত্রের আয়তন কি গ্যাসগুলোর আয়তনের তুলনায়, গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় কি নগণ্য। গ্যাসগুলোর আয়তন কি হচ্ছে এতটাই কম, গ্যাসগুলোকে সমস্তগুলোকে যদি এক জায়গায় জড়ো করলে যতটা আয়তন পাবো সেই আয়তনটা এতটাই কম পাত্রের তুলনায় যেটা মাপার প্রয়োজন মনে হয় না। ঠিক আছে, কিন্তু আদর্শ গ্যাস হলে সেই যেটুকু একটুখানিও হলেও তার তো একটা আয়তন আছে। ঠিক আছে, তাই জন্য বলা হয় যে ওদের আয়তনটাকে নগণ্য বলা যাবে না। এই নগণ্য নয় বলেই বাস্তব গ্যাস কি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। 2 নম্বর, আমরা বলেছি গ্যাসের গতিতে গ্যাস অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, অর্থাৎ গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। ঠিক আছে, এই আন্তঃআণবিক আকর্ষণ বল যদি না থাকে এই তার জন্য কি হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে অণুর নিজস্ব আয়তন আর একটা হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ বল। এই দুটোর জন্যই বাস্তব গ্যাস কি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। 0 ডিগ্রি সি মানে হচ্ছে 273 এর সঙ্গে যোগ করব, তাহলে 273 কে আর 0 কে এর মধ্যে কোনটা বড়? স্বাভাবিক 273 কে এটাই বড়। 273 কে মানে ওর একটা নাম হচ্ছে কি 0 ডিগ্রি সি। তাহলে এখানে কোনটা সব থেকে বড় হবে? 0 ডিগ্রি সি সব থেকে বড় হবে। আর 27 ডিগ্রি সি কেলভিন স্কেলের মান কত হবে? 27 ডিগ্রি সি প্লাস 273 ইকুয়াল টু হবে কত? 300 কেলভিন। বলে যে এত প্রশ্ন করো, লাস্টে দেখা যায় অ্যাকচুয়ালি কোনো প্রশ্নই আসে না গ্যাসের ধর্মে। গ্যাসের ধর্মে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে গিয়েছে অঙ্ক দেবেই দেবে, হয়তো তোমাকে দুটো 2, 2, 4 নম্বর অঙ্কই দিয়ে দিল। 8 নম্বরের মধ্যে 4 নম্বর অঙ্ক চলে গেলে থিওরি আর দেবে কোথায়? ওই জন্য অঙ্কগুলো যেন অবশ্যই করো। ঠিক আছে, P1 V1 বাই T1 P2 V2 বাই T2 দিয়ে একটা অঙ্ক আসবেই আসবে। ঠিক আছে, আর PV ইকুয়াল টু NRT আর PV ইকুয়াল টু W বাই MRT এই দুটোর মধ্যে একটা আসতে পারে। ঠিক আছে, এদিকে 0 ডিগ্রি সি আর 0 কে এর মধ্যে কোনটা বড়? 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কেলভিন স্কেলের মান কত? এই কটা প্রশ্ন আসতে পারে। আমি আবার বলছি, এদিকে যেমন বাস্তব গ্যাস চার্লসের সূত্র তার ব্যাখ্যা পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করো। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই করে নাও, ছবি তুলে নাও। আর এই একটা নতুন প্রশ্ন ইনক্লুড হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক কি, এর মান কত? ঠিক আছে, এই কটা প্রশ্ন মোটামুটি করে নিলে তোমাদের গ্যাসের ধর্ম থেকে কমন পাবে। তবে এই অঙ্কগুলো না করলে 2 নম্বর কমে যাবে, 6 নম্বর কমন পাবে। বেস্ট অফ লাক। পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে তাপ নিয়ে আমি শুরু করব। ওকে, টাটা।